সোনার চামচ মুখে নিয়ে জন্মানো এক রাজকুমার, যে ছোট থেকে শুধু একটা মাত্র জিনিস শিখেছে, আর সেটা হলো কিভাবে মানুষকে আদেশ দিতে হবে। যার ব্যবহারে রুক্ষতা, কথার ভাঁজে শুষ্কতা, মুখে হাসি থাকে না বললেই চলে। সেই রাজকুমার একদিন শত্রুদের আক্রমণের শিকার হয়ে স্মৃতি হারিয়ে পৌঁছে যায় দূরের কোনো গ্রামে। রাজকুমার ভুলে যায় নিজের পরিচয়। তার দায়িত্ব গিয়ে পড়ে সেই গ্রামের একটি গরিব মেয়ের কাঁধে, যে সারা জীবন পরিশ্রম আর অর্থকষ্ট দুর্দশার মধ্যে কাটিয়েছে। এমন একজন পরিশ্রমী মেয়ে এরকম অকর্মণ্য রাজকুমারের দায়িত্ব কিভাবে সামলাবে? আর রাজকুমারী বা কি কখনো ফিরে পাবে তার নিজের পরিচয় এবং সাম্রাজ্য? শেষ পর্যন্ত ভাগ্য তাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে? দর্শক, এমনই একটি প্রেম, রোমান্স, কমেডি এবং সাসপেন্সে ভরপুর কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আগের ড্রামাটির মতো এটিও আপনাদের মন ছুঁয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। রাজার ভাতিজা প্রিন্স লি ইউল বন্ধুদের সাথে খেলছিল, তবে সে খেলার চেয়ে খেলার ছলে অন্যদের আঘাত দিয়ে বেশি মজা পায়, কারণ তাকে ঠিক ভুলের পার্থক্য কেউ শেখায়নি। অন্যদিনের মতো আজকেও সে একজনকে আঘাত করছিল, তখনই একটি মেয়ে এসে তাকে আটকায়। মেয়েটির নাম ইয়োন ইশিও। সে লি ইউলকে বোঝায় কাউকে অকারণে আঘাত করতে নেই, এতে সে কষ্ট পায় এবং অভিশাপ লাগে। কিন্তু লি ইউল তার কথা বুঝতে না চাইলে এবং বাবা চাচার গরম দেখালে ইয়োন তাকে আচ্ছা মতো বকাঝকা করে, মার খাওয়া বাচ্চাটাকে তারপরে নিয়ে চলে যায়। ইয়োনের অ্যাগ্রেসিভ আচরণ দেখে লি ইউলের তখনই তাকে ভালো লেগে যায়। সে তার বন্ধু ডংকে বলে মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নিতে। ডং ইয়োনের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা যায় ইয়োনের বয়স 12 বছর। তার বাবা রাজসেনার একজন ক্যাপ্টেন। যাই হোক, পরের দিন লি ইউল আর ডং আবারও ইয়োনের সাথে দেখা করে। ইয়োন তার এক বন্ধুকে খুঁজছিল। তারা ইয়োনের বন্ধুকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে এক অদ্ভুত কুটিরে যায়। সেখানে যেতেই কুটির থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর দেখতে একজন শিকারী। শিকারীকে দেখে লি ইউল আর ডং দুজনেই ইয়োনকে ফেলে রেখেই পালিয়ে যায়। রাতে শুরু হয় ঝড় বৃষ্টি। লি ইউলের নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছিল যে সে একা একটা মেয়েকে বিপদে ফেলে পালিয়ে এসেছে। নিজেকে সে ক্ষমা করতে পারছিল না, তাই সে একটা হারিকেন নিয়ে ইয়োনের খোঁজে বেরিয়ে পড়ে। পথে আছাড় খেয়ে পড়ে গিয়ে সে ব্যথা পায়, তবুও সে থামে না। দুরু দুরু বুকে শিকারীর কুটিরে গিয়ে দেখে ইয়োন মহা আনন্দে শিকারীর সাথে বসে মুরগির ঠ্যাং চিবোচ্ছে। তারপর ইয়োন শিকারীকে বিদায় জানিয়ে লি ইউলের সাথে বেরিয়ে আসে। দুজনে একসাথে বনের পথ ধরে হাঁটার সময় অনেক গল্প করে এবং দুজনের মাঝে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। হঠাৎ ইয়োন লি ইউলের হাতের চোটটা দেখতে পেয়ে নিজের চুল বাঁধা ফিতাটা দিয়ে সে লি ইউলের হাত বেঁধে দেয়। এরপরে তারা চেরি গাছের নিচে এসে দাঁড়ায়। ইয়োন যখন হাত বাড়িয়ে চেরি ফুল ধরছিল, তখন তাকে দেখতে পরীর মতো লাগছিল। এ সময় লি ইউল একটা অদ্ভুত কাণ্ড করে বসে। সে কথায় কথায় ইয়োনকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। লি ইউলের কথা শুনে তো ইয়োন হতবাক হয়ে যায়। ইয়োন কিছু বলার আগেই তার বাবা তাকে খুঁজতে চলে আসে, তাই সে দৌড়ে বাবার কাছে চলে যায়। এদিকে ইয়োন লাইফে আসায় লি ইউল একদম চেঞ্জ হয়ে যায়। যার মুখে পড়াশোনার নামগন্ধ শোনা যেত না, সারাদিন খেলাধুলা দুষ্টামি করে বেড়াতো, সেই লি ইউল ইয়োনকে ইমপ্রেস করার জন্য পড়াশোনা শুরু করে। সে একদিন সন্ধ্যায় পড়া শেষ করে ইয়োনের বাড়িতে দেখা করতে যায়। তখনই একটা অঘটন ঘটে যায়। রাজার একদল সৈন্য এসে ইয়োনের বাবার ওপর অ্যাটাক করে দেয়। আসলে রাজ্যে বিদ্রোহ শুরু হয়েছে। লি ইউলের বাবা ক্ষমতার লোভে রাজাকে অর্থাৎ নিজের ভাইকে হত্যা করে, এমনকি রাজার যত কাছের লোক ছিল তাদেরকেও হত্যা করে। আর ইয়োনের বাবা ইয়োন বো জোনও রাজার একদম খাস লোক ছিল, তাই তাকেও হত্যা করা হয়। তবে মরে যাওয়ার আগে ইয়োনের বাবা লড়াই করে ইয়োন এবং ইয়োনের ভাইকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। ইয়োনের বাবাকে হত্যার পরে সেনারা ইয়োন এবং তার ভাইকে খোঁজার জন্য যাচ্ছিল। তখন লি ইউল সামনে এসে দাঁড়ায় এবং নিজের পরিচয় দিয়ে সবাইকে ফিরে যেতে বলে। তখন প্রধানমন্ত্রী কিম লি ইউলকে তুলে প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে। পরের দিন লি ইউলের জীবনে আরেক অঘটন ঘটে যায়। সে জানতে পারে তার মা মারা গিয়েছে। আসলে তার মাকেও হত্যা করা হয়েছে। লি ইউলকে তার মায়ের কাছে যেতে বাধা দেয়া হয়। তারপর প্রধানমন্ত্রী কিম তাকে বলে, আজ যত ইচ্ছা কেঁদে নাও, কাল থেকে তুমি আর কাঁদার সুযোগ পাবে না, কারণ তোমার কাল থেকে যোগ্য প্রিন্স হয়ে ওঠার ট্রেনিং শুরু হবে। লি ইউল রাজনীতির এত কিছু বুঝতো না।
সে শুধু নিজের মা এবং ভালোবাসা হারানোর দুঃখে চিৎকার করে কাঁদতে থাকে। এরপর কেটে যায় 16টা বছর। লিউল এখন ক্রাউন প্রিন্স। বাবার পরে তাকেই রাজ্যের সিংহাসন সামলাতে হবে। এতগুলো বছরে লিউল একদম বদলে গেছে। সে হাসতে ভুলে গেছে, আচরণে রুক্ষতা চলে এসেছে, মানুষের সাথে সবসময় রসকসহীনভাবে কথাবার্তা বলে। যাই হোক, দেশে সে বছর প্রচুর খরা চলছিল, পানি শুকিয়ে খা খা হয়ে গেছে, বৃষ্টির একদম দেখা নেই। তাই লিউল রাজসভা ডেকে সভাসদদের সাথে আলোচনায় বসে। আলোচনায় কথা উঠে দেশে অবিবাহিত মানুষের পরিমাণ বেড়ে গেলে খরা দেখা দেয়। তাই লিউল নির্দেশ দেয় রাজ্যে 20 বছরের বেশি বয়সী যত ছেলে মেয়ে আছে সবাই যেন আগামী মাসের মধ্যে বিয়ে করে ফেলে, না হলে তাদের শাস্তি দেয়া হবে। নির্দেশ দিয়েই লিউল উঠে যাচ্ছিল, তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। লিউল কিছুদিন যাবৎ বুক ব্যথার অসুখে ভুগছিল, তাই তাকে কোনো একটা ঔষধ দেয়া হয়। এই ঔষধের প্রতিক্রিয়াতেই তার এমন অসুস্থতা দেখা দিচ্ছে। যাই হোক, লিউলের নির্দেশ পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। এই নির্দেশ সবার মতো ইয়ং হংসিমের কানেও গিয়ে পৌঁছায়। এই হংসিমটা আবার কে জানেন তো? হংসিমই হলো সেই ছোট্ট ইয়ন, যে বাবার মৃত্যুর পরে নিজের পরিচয় গোপন করে দূরে অন্য একটা গ্রামে এখন বসবাস করে। ইয়ন এখন প্রাপ্তবয়স্ক। সে সুন্দরী সুশ্রী মেয়ে হলেও কোনো এক কারণে সে 28 বছর বয়সে এসে এখনো বিয়ে করেনি। গ্রামের সরকারি অফিস থেকে একজন গভর্নর আসে এবং সব অবিবাহিত ছেলে মেয়ের লিস্ট করে। গভর্নর ইয়নের বয়স শুনেই আটকে ওঠে এবং জিজ্ঞাসা করে সে কবে বিয়ে করবে। ইয়ন বিয়ে আটকাতে মিথ্যা করে বলে পাশের গ্রামের ওন ডিউক নামের একটা ছেলের সাথে তার রিলেশন আছে। ছেলেটা এখন আর্মিতে চাকরি করে, সে ছুটিতে আসলেই তারা বিয়ে করবে। ইয়নের কথা শুনে গভর্নর তাকে সাবধান করে দেয় আগামী মাসের মধ্যেই যেন সে বিয়েটা করে নেয়, না হলে তাকে চরম শাস্তি পেতে হবে। ইয়ন গভর্নরের কথায় তেমন বিচলিত হয় না, তার আসলে বিয়ে করার ইচ্ছেই নেই। কে জানে, হয়তো সে ছোটবেলার সেই লিউলের বিয়ের প্রস্তাব এখনো মনের মধ্যে গেঁথে রেখেছে। এদিকে লিউল জেনে গিয়েছে কেউ তার ঔষধে বিষ মিশিয়ে তাকে খাওয়াচ্ছে, কিন্তু কে এটা করছে সেটা সে জানে না। তাই এটা জানার জন্য সে তার দেহরক্ষী ডংকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। ইনভেস্টিগেশনের জন্য সে গ্রামে গিয়ে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দেখা পেয়ে যায়, কিন্তু সে পুরো সত্যিটা বলার আগেই কেউ তাকে তীর ছুঁড়ে মেরে ফেলে। খুনিকে ধরার জন্য তারা ধাওয়া করে, কিন্তু খুনি এক সময় পালিয়ে যায়। অন্যদিকে ইয়ন প্রায় বছর 10 পরে আবারও নিজের গ্রামে ছদ্মবেশে ফিরে আসে। এত বছর কেটে গেলেও সে ছোটবেলার স্মৃতি এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাছাড়া দুর্ঘটনার দিনে সে পালানোর সময়ে তার ভাইকেও হারিয়ে ফেলেছিল, তাই সে নিজের ভাইকে খোঁজার জন্যেও গ্রামে এসেছিল। তার গ্রামে এসে সে হঠাৎ সেই চেরি গাছটার নিচে থেমে পড়ে, যেখানে দাঁড়িয়ে 16 বছর আগে লিউল তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ইয়ন ঝরে পড়া চেরি ফুলের দিকে হাত বাড়ায়। ঠিক এই সময় সেখানে লিউল চলে আসে। ইয়নকে দেখেই তার মনের মধ্যে দোলা দিয়ে ওঠে। তার মন বলছিল এই মেয়েটি ইয়ন। সে ইয়নের দিকে এগিয়ে যায়, কিন্তু ইয়নের কাছে পৌঁছানোর আগেই ইয়ন লিউলকে দেখে ফেলে আর দৌড় দেয়। ইয়ন দ্রুত একটা ব্রিজের নিচে লুকিয়ে পড়ে। লিউল আর তাকে খুঁজে পায় না। এই ঘটনার সময় সেখানে একজন ডিটেকটিভ উপস্থিত ছিল, যার নাম জাং জে হুন। জাং ক্যাপিটাল ব্যুরোতে কাজ করে। সে ইয়নকে পালাতে দেখে সন্দেহ করে, তাই সে ইয়নের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ইয়ন কিছু একটা বুঝিয়ে জাংয়ের হাত থেকে পালিয়ে চলে যায়। জাং আর তেমন কিছু বলে না, কারণ ইয়নকে দেখেই তার ভালো লেগে গেছে। যাই হোক, লিউলের ঔষধে কে বিষ মেশাচ্ছে সেটা জানার জন্য সে ইনভেস্টিগেশন চালিয়ে যায়। প্রথমে তার প্রধানমন্ত্রী কিমের ওপরে সন্দেহ হয়, এরপর সে প্রধানমন্ত্রী কিমের মেয়ের ওপরও সন্দেহ করে, কিন্তু পরে ভাবে প্রধানমন্ত্রী কিমের মেয়ে কেন এমনটা করবে? সে তো এখন রাজ্যের ক্রাউন প্রিন্সেস, মানে প্রধানমন্ত্রী কিমের মেয়ের সাথেই রাজা লিউলের বিয়ে দিয়েছে। যদিও বিয়ের সময় তারা দুজনই খুব ছোট ছিল। লিউলের বাবাকে 16 বছর আগে রাজা বানানোর পেছনে প্রধানমন্ত্রী কিমেরই প্রধান ভূমিকা ছিল, আর তার বিনিময়ে সে শর্ত দিয়েছিল লিউলের সাথে তার মেয়েকে বিয়ে দিতে হবে। তাই রাজা সেই শর্ত মতোই প্রধানমন্ত্রী কিমের মেয়ের সাথে লিউলের বিয়ে দিয়েছিল। যাই হোক, তবুও লিউল ক্রাউন প্রিন্সেসকে একবার পরীক্ষা করে দেখতে চায়। সে ক্রাউন প্রিন্সেসকে ডেকে বলে, কিছুদিন ধরে তোমাকে অসুস্থ দেখাচ্ছে, মনে হচ্ছে তুমিও আমার মতো অসুস্থ, তাই তুমি বরং আমার ঔষধটা একবার খেয়ে দেখো। এটা শুনেই ক্রাউন প্রিন্সেসের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। সে ঔষধ খেতে অস্বীকার করে
এতে তার প্রতি লিইউলের সন্দেহ আরো বেড়ে যায়, কিন্তু তার কাছে তো প্রমাণ নেই, তাই সে তখন কিছু বলে না। গোপনে সে ইনভেস্টিগেশন চালিয়ে যায়। যদিও ক্রাউন প্রিন্সেস অন্য একটা কারণে ঔষধটা খায়নি। কারণটা একটু পরেই জানা যায়, যখন সে নিজের বাবার সাথে জরুরি ভিত্তিতে দেখা করে। প্রিন্সেস প্রধানমন্ত্রী কিমকে জানায় সে প্রেগনেন্ট, আর তার গর্ভের বাচ্চাটা লিইউলের না বরং অন্য কারো। এটা শুনে প্রধানমন্ত্রী কিম জিজ্ঞাসা করে, বাচ্চার বাবা তাহলে কে? প্রিন্সেস সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলে, বাচ্চার বাবা যেই হোক, এই বাচ্চাটা লিইউলের পরিচয় বড় হবে। মেয়ের কথার অর্থ প্রধানমন্ত্রী কিম কিছুই বুঝতে পারে না। পরের দিন লিইউল সেনাদের নিয়ে জঙ্গলে ঘুরতে বের হয়। তখন একদল কালো পোশাক পরা দস্যু তাদের উপর আক্রমণ করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে লিইউলের সব সেনা মারা যায়। লিইউল আর ডং পালিয়ে জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ে, কিন্তু দস্যুরা তাদের কাছাকাছি চলে আসলে ডং লিইউলের পোশাক পরে নেয় এবং লিইউলকে তার পোশাক পরিয়ে দেয়। এতে তারা ধরে নেয় ডংই আসল ক্রাউন প্রিন্স। তারা ডংকে তীর ছুঁড়ে মেরে ফেলে। অন্যদিকে পালাতে গিয়ে লিইউলও মাথায় আঘাত পায় এবং পাহাড়ের ওপর থেকে পড়ে যায়। ভাগ্যক্রমে লিইউলকে খুঁজে পায় ইয়নেরই বর্তমান পালিত বাবা। সে লিইউলকে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তোলে, কিন্তু মাথায় চোট পাওয়ায় লিইউলের মেমোরি লস হয়ে গিয়েছে। সে তার অতীতের সব কথা ভুলে গিয়েছে, এমনকি সে নিজের নামটাও মনে করতে পারছিল না। এরই মধ্যে আবার একজন দৌড়ে এসে ইয়নের পালিত বাবাকে জানায় লিইউলকে কুঠিতে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আর নির্ধারিত সময়ের মধ্যে বিয়ে না করায় তাকে শাস্তি দেয়া হচ্ছে। এটা শুনে ইয়নের পালিত বাবা ইয়নকে বাঁচাতে একটা বুদ্ধি বের করে। সে লিইউলের মেমোরি লসের সুযোগ নিয়ে তাকে বোঝায়, তোমার নাম ওনডিউ, তুমি যুদ্ধে গিয়েছিলে, যুদ্ধ থেকে ফিরে এসে তুমি ইয়নকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে, তাই তোমার ইয়নের সাথে বিয়ে হবে। এসব বুঝিয়ে সে লিইউলকে কুঠিতে নিয়ে যায় আর মেয়রকে বলে, এই ছেলেটি পাশের গ্রামের ওনডিউক, যার সাথে ইয়নের রিলেশন ছিল। ওনডিউক ছুটিতে বাড়ি এসেছে, এবার ইয়নের সাথে তার বিয়ে দেয়া হবে, তাই ইয়নকে যেন ছেড়ে দেয়া হয়। সব শুনে ইয়নকে ছেড়ে দেয়া হয় এবং দ্রুত বিয়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়। গ্রামের সবাই ইয়ন আর লিইউলকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়ি ফিরে প্রথমেই লিইউল গরুর গোবরে পিছলা খেয়ে পড়ে গিয়ে পুরো শরীর গোবরে মাখিয়ে ফেলে। তখন ইয়নের পালিত বাবা তাকে গোসল করতে নদীতে নিয়ে যায়, আর তখনই লিইউল কোথায় একটা চলে যায়। সবাই পড়ে যায় বিপদে। লিইউলকে খুঁজতে সবার নাজেহাল অবস্থা হয়ে যায়। এরই মধ্যে লিইউল কিছু না বুঝেই ম্যাজিস্ট্রেটের বাড়িতে ঢুকে পড়ে আর মেয়রের বাথটাবে গোসল করে তারই সব খাবার খেয়ে ফেলে। মেয়র এতে যায় রেগে। শেষে ইয়ন এসে অনুনয় বিনয় করে লিইউলকে বাঁচিয়ে নেয়। তারপর আবার যখন লিইউলকে বলা হয় ইয়নকে বিয়ে করতে, তখন সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তখন ইয়ন সবাইকে বোঝায় লিইউল যুদ্ধে গিয়ে মাথায় চোট পেয়েছিল, তাই সব ভুলে গেছে। যখন তার স্মৃতি ফিরে আসবে তখন সে নিশ্চয়ই বিয়ে করবে। মেয়র এতে রেগে গিয়ে বলে, আর কোনো টালবাহানা চলবে না, স্মৃতি ফেরাটেরার জন্য অপেক্ষা করা যাবে না, এখনই বিয়ে করতে হবে। এখন মানে এখনই। যাও বিয়ের আয়োজন করো, না হলে সবগুলোকে পিটিয়ে পশ্চাৎ ফাটিয়ে দেয়া হবে। মেয়রের কথার উপরে তো আর কথা বলা যায় না, তাই সেদিনই ধুমধাম করে দুজনের বিয়ের আয়োজন করা হয়। মেয়রের উপস্থিতিতেই দুজনের বিয়ে সম্পন্ন করা হয়। এদিকে রাজার লোকজন জঙ্গলের ভেতরে লিইউলকে খুঁজে হয়রান হয়ে যায়। তন্ন তন্ন করে খুঁজেও কোনো ক্লু পায় না। আবার লিইউলের হারিয়ে যাবার খবরটা রাজ্যে ঘোষণাও করা যাচ্ছে না। রাজপুত্রকে সন্ত্রাসীরা গায়েব করে দিয়েছে, এটা মানুষ জানলে রাজপরিবারের ওপর থেকে তাদের ভরসা হারিয়ে যাবে। এদিকে বিয়ে সম্পন্ন হওয়ার পরে লিইউল আর ইয়নকে বাসর ঘরে ঢুকিয়ে দেয়া হয়, কিন্তু এত ছোট ঘর, ময়লা পরিবেশ দেখে লিইউলের পছন্দ হয় না। মানে স্মৃতি ভুলে গেলেও তার রাজকীয় হালচাল সে এখনো ভোলেনি। রাতে সে লিইউলকে পাশে শুতেও দেয় না, একই ঘরে দুজনে আলাদা ঘুমায়। সকালে ঘুম থেকে উঠলে যখন তাকে খেতে দেয়া হয়, শুধুমাত্র এক পদের খাবার দেখেই সে অসন্তুষ্ট হয়। লিইউল বলেই ফেলে, এই খাবার মানুষ খায় না নাকি কুকুর খায়? কথাটা শুনে ইয়ন সাথে সাথেই ঝগড়া বাঁধিয়ে দেয়, যদিও ইয়নের পালিত বাবা তাদের সামলে নেয়। খাওয়া শেষ করে লিইউল ঘরে চলে গেলে ইয়ন বলে, বিয়ে যেহেতু হয়েই গিয়েছে, তাই এখন আর তাকে রাষ্ট্রের নিয়মে শাস্তি পাওয়া লাগবে না। তাই এখন এই ছেলেটার পরিচয় খুঁজে বের করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারলেই সে মুক্ত। তাই ইয়ন লিইউলকে নিয়ে সেই জঙ্গলে যেতে থাকে যেখান থেকে লিইউল আঘাত পেয়ে হারিয়ে গিয়েছিল। হয়তো সেখানে গেলে তার কিছু মনে পড়তে পারে, কিন্তু পথে দুজন অপহরণকারী তাদের আটকে দেয়।
তারপর দুজনকে অজ্ঞান করে একটা পার্টির মধ্যে একসাথে বেঁধে কুটিরের ভেতরে ফেলে রাখে। দুজনে জ্ঞান ফিরে যখন দেখে একে অপরের কোলের মধ্যে বাঁধা আছে, দুজনই ছটফট করতে শুরু করে দেয় যেন যত দ্রুত একে অন্যের কাছ থেকে আলাদা হতে পারে। শেষমেশ তারা গড়াগড়ি করে একে অপরের থেকে আলাদা হতে পারে। তারপর তাদের খুঁজতে খুঁজতে ইয়নের পালিত বাবা সেখানে পৌঁছে যায় এবং তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরের দিন ইয়ন আর তার বাবা গাছগাছরা সংগ্রহ করতে বাইরে যায়, কারণ তারা ভেষজ ঔষধ বানাতো আর তারা সেগুলো বিক্রি করেই দিনানিপাত করত। তারা লিউলকেও সাথে নিয়ে যায়, কিন্তু সে যাবে না বলে জেদ ধরে। তাই বাধ্য হয়ে ইয়ন তাকে রেখে যায় এবং বলে বাড়িঘরের দিকে খেয়াল রাখতে। ইয়নরা বেরিয়ে গেলে সেখানে গভর্নর আসে এবং বিয়ের অনুষ্ঠানে দেয়া সরকারি ড্রেসগুলো ফেরত চায়। লিউল সব ড্রেস দিয়ে দিলেও জুতাগুলো দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু জুতাগুলো তো সরকারি সম্পত্তি, তাই এগুলো সে রাখতে পারবে না। গভর্নর জুতার জন্য জোর করতে শুরু করলে লিউল এক ভোঁ দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়র আর দৌড়ে তাকে ধরতে পারে না। লিউল পালিয়ে বাজারে ঢুকে পড়ে। সে একটা হোটেল দেখে সেখানে গিয়ে খেতে বসে যায়, কিন্তু খাওয়া শেষে সে আর খাবারের বিল দিতে পারে না। কিভাবে দেবে? তার কাছে তো কোনো টাকাই নেই। হোটেল মালিক রেগে গিয়ে তাকে ধাক্কাধাক্কি শুরু করে। ভাগ্য ভালো, ঠিক ওই সময়ই ইয়ন সেখান দিয়ে যাচ্ছিল। সেই দৃশ্য দেখে এগিয়ে যায় আর নিজের টাকা দিয়ে লিউলকে ছাড়িয়ে নেয়। তারপর গালমন্দ করতে করতে লিউলকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই ইয়নের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বাড়িতে নামি দামি পর্দা, বিছানা, চাদর লাগানো হচ্ছে। ইয়ন জিজ্ঞাসা করে এগুলোর অর্ডার কে দিল? তখন লিউল বলে এগুলো কেনার জন্য তার এক বড় ভাই তাকে টাকা দিয়েছে। এটা শুনে ইয়ন আরো অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে এই অজপাড়া গায়ে তুমি হঠাৎ বড় ভাই কোথা থেকে পেলে? তখন লিউল বলে সে বাজারে গিয়ে টাকার অভাবে কিছু কিনতে পারছিল না। তখন এক লোক এসে তাকে টাকা দিয়ে বলে যা ইচ্ছে তাই কিনতে। কথাটা শুনেই ইয়ন বুঝে যায় এটা কার কাজ। এই গাধাটা এই গ্রামের সবচেয়ে হারামি সুদখোরের পাল্লায় পড়ে গিয়েছে। সে দ্রুত সুদখোরের কাছে যায় এবং বলে তার টাকা ফিরিয়ে নিতে, কিন্তু সুদখোরটা লিউলের হাতের ছাপ বসানো পেপার দেখিয়ে বলে অলরেডি তাদের চুক্তি হয়ে গিয়েছে, এখন তাকে টাকা তো ফেরত দেয়া লাগবেই, সেই সাথে মোটা অঙ্কের সুদও দেয়া লাগবে। এটা বলেই লোকটা হাসতে হাসতে চলে যায়। ইয়ন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবে এই বলদটা তো দেখছি আমাকে সর্বশান্ত করে ছাড়বে। বাড়ি ফিরে ইয়ন লিউলকে বকাবকি শুরু করে, কারণ সে যে পরিমাণ টাকা ধার করেছে তা তার 10 বছরেও শোধ করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কিভাবে টাকা শোধ করবে সেই টেনশনে ইয়ন দিশেহারা হয়ে পড়ে। পরের দিন সকালে সে একটা সলিউশন এজেন্সি খুলে বসে, যেখানে তারা টাকার বিনিময়ে মানুষের সব সমস্যা সমাধান করে দেবে। এই কাজে তারা দ্রুত টাকা ইনকাম করতে পারবে। ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য ইয়ন লিউলকে পাঠিয়ে দেয়, কিন্তু সে খালি হাতে ফিরে আসে, কারণ মানুষের অদ্ভুত সব সমস্যা দেখে সে বিচলিত হয়ে পড়েছিল। কেউ হায়ার করেছে গোবরের ব্যারেল থেকে আংটি খুঁজে বের করার জন্য, আবার কেউ হায়ার করেছে পানি থেকে জোঁক ধরার জন্য। এসব অদ্ভুত কাজকারবার দেখে লিউল দৌড়ে বাড়িতে পালিয়ে আসে আর ইয়নের বকা খায়। এভাবে কেটে যায় কয়েকদিন। এরই মধ্যে একদিন লিউল আবিষ্কার করে তাকে যে ওনডিউক নামে ডাকা হচ্ছে সে নিশ্চিতভাবেই ওনডিউক না। সে কথাটা ইয়নকে গিয়ে বলে। ইয়ন কোনো রকম লিউলকে বোঝায় সে ওই ওনডিউক আর সে ইয়নকে ভালোবাসে। ছোটবেলায় একটা চেরি গাছের নিচে দাঁড়িয়ে সে প্রমিস করেছিল বড় হয়ে সে ইয়নকে বিয়ে করবে। এটা শুনে লিউলের মনের মধ্যে কিছু একটা হয়, হয়তো ইয়ন সত্যিই বলছে। সে হয়তো ইয়নকে ভালোবাসে, তাই সে ইয়নকে জড়িয়ে ধরে। ইয়নকে জড়িয়ে ধরতেই সে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার এসে লিউলকে দেখে জানায় অতিরিক্ত স্ট্রেস আর ঠিকমতো খাওয়া দাওয়া না করায় তার শরীর দুর্বল হয়ে গিয়েছে, তাই তাকে ভালো খাবার দাবার খাওয়াতে হবে। এটা শুনে ইয়ন আরো সমস্যায় পড়ে যায়। এমনিতেই তারা গরিব, তার উপর সবার এতগুলো ঋণ শোধ করা লাগবে। রোজ ভালো খাবার তারা কোথা থেকে নিয়ে আসবে? তবু ইয়নের পালিত বাবা বলে যত কষ্টই হোক সে খাবারের জোগাড় করবে। কিন্তু ইয়ন তেমন ভরসা পায় না। সে নিজেই জঙ্গলে গিয়ে ঔষধি গাছগাছালি সংগ্রহ করে, তারপর একটা বুনো মুরগি দেখে সেটা শিকার করে নিয়ে আসে। সেদিনের মতো সে লিউলকে মুরগির স্যুপ বানিয়ে খাওয়ায়। তার জ্বরও এসেছিল, তাই সারা রাত ধরে ইয়ন তার সেবা করে। সকালে লিউল ঘুম ভেঙে ইয়নের মুখটা দেখে তার খুব মায়া হচ্ছিল। সে হাত বাড়িয়ে ইয়নের মুখে টাচ করতেই ইয়ন জেগে ওঠে। লিউলও বিব্রত হয়ে তার হাতটা সরিয়ে নেয়। সকালে লিউল বেশ সুস্থতা বোধ করছিল,
তাই সে ইয়নকে সব কাজে সাহায্য করতে চায়, কিন্তু কোনো কাজই সে ঠিকঠাকভাবে করতে পারে না। কাঠ ফাড়তে গিয়ে কুড়াল ধরতে জানে না, ঔষধি গাছ কাটতে গিয়ে কাঁচিটাই ভেঙে ফেলে। ইয়ন এসব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা ধরে। এদিকে রাজসেনারা ডংয়ের মৃতদেহটা নদীর পাড়ে খুঁজে পায়। তার মুখটা পচে গিয়েছিল, তার উপর আবার যেহেতু সে লি ইউলের ড্রেস পরেছিল, তাই সবাই ধরে নেয় এটাই তাদের ক্রাউন প্রিন্স। খবরটা রাজদরবারেও পৌঁছে যায়। রাজাপুত্রের মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়ে। ক্রাউন প্রিন্সেসও আপসেট হয়। শুধু লিউলের সৎমা অর্থাৎ রাজার দ্বিতীয় স্ত্রী এই নিউজে আনন্দে আত্মহারা হয়ে পড়ে, কারণ এখন তার নিজের ছেলে রাজ্যের রাজা হতে পারবে। এদিকে ইয়ন বাড়ি ফিরে দেখে সুদখোর লোকটা ধারের টাকা সুদের জন্য মেয়রের কাছে নালিশ করেছে। মেয়র কার্যালয়ে ইয়ন আর লি ইউলকে ডেকে টাকা পরিশোধের কথা বললে ইয়ন জানায় তার স্বামী একজন পাগল, তার মাথা দুনিয়াদারির কিছুই ঠিক নেই। সে না বুঝে টাকা নিয়ে ফেলেছে, তাই তাদের টাকা যেন পরিশোধের জন্য আরও সময় দেয়া হয়। গ্রামের বাকিরাও সাক্ষী দেয় লিউল পাগল। এসব শুনে লিউল প্রতিবাদ করে যে সে একদম সুস্থ মানুষ, কিন্তু তার কথায় কেউ গুরুত্ব দেয় না। লিউল খুব আপসেট হয় এটা জেনে যে ইয়ন সামান্য কিছু টাকার জন্য তাকে পাগল বানিয়ে দিল। বাড়ি ফিরে ইয়ন একটা জিনিস আবিষ্কার করে, লিউল পড়তে লিখতে পারে। এটা জেনে সে খুব খুশি হয়। সে ইয়নকে বিভিন্ন উপন্যাস দেখে দেখে গল্প লেখার দায়িত্ব দেয়, আর এই কাজটা সে খুব ভালোভাবে করে দেখায়। তারপর লিউলের লেখা গল্পগুলো নিয়ে তারা লাইব্রেরিতে যায়। লাইব্রেরিয়ান জানায় প্রতিটা গল্পের বইয়ের জন্য সে 3 টাকা করে দেবে। এটা শুনে ইয়ন আনন্দে আত্মহারা হয়ে যায় আর লিউলকে বলে, আমি তোমাকে যতটা গাধা ভেবেছিলাম তুমি ততটা গাধা না। ইয়নকে ইনকামে সাহায্য করতে পেরে লিউলেরও ভালো লাগছিল। তারা খুশি মনে বাড়ি ফিরছিল। হঠাৎ বাজারের ভেতরে ইয়নের মনে হয় সে তার ভাইকে দেখতে পেয়েছে। সে লোকটার পিছু নেয় এবং সরাসরি বলে, তুমি আমার ভাই সিও খাওয়ান। প্রথমে ছেলেটা ইয়নকে না চেনার ভান করে, কিন্তু ইয়ন প্রমাণ করে দেয় সে তারই ভাই। তখন হাওয়ান তাকে আড়ালে নিয়ে গিয়ে বলে সে পরিচয় গোপন করে এখন সরকারি ডিটেকটিভ ব্রাঞ্চে চাকরি করছে, যাতে সে রাজার দুর্বলতার সুযোগ নিয়ে তাদের বাবার হত্যার প্রতিশোধ নিতে পারে। আর এই মুহূর্তে সে এই গ্রামে এসেছে ক্রাউন প্রিন্সের মৃত্যুর ইনভেস্টিগেশন করতে। তাই হাওয়ান তার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ইয়ন যেন তার সাথে আর দেখা না করে। হাওয়ান চলে গেলে ইয়ন ভাইয়ের পথের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। তখন লিউল চলে আসলে ইয়ন তার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে এবং তাকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে আশপাশে মানুষের ভিড় দেখে তারা জানতে পারে রাজ নোটিশ এসেছে, ক্রাউন প্রিন্স নাকি মারা গিয়েছে। শীঘ্রই তার ফিউনারেলের আয়োজন করা হবে। লিউল তার নিজের মৃত্যুর খবর শুনে বলে, আহারে বেচারা, এত অল্প বয়সে মারা গেল। অথচ তার তখনও মনে পড়ে না সেই আসল ক্রাউন প্রিন্স। লিউলের পড়াশোনা জানার খবর পেয়ে গ্রামের মানুষের কাছে সে বেশ পপুলার হয়ে ওঠে। সবাই নিজেদের নোটিশ, চিঠি, এগ্রিমেন্ট পেপারস, দলিল পড়ানো আর লেখানোর জন্য লাইন লাগিয়ে দেয়। লিউল টাকার বিনিময়ে সবার সমস্যার সমাধান করে দিতে থাকে। এরই মধ্যে আবার একটি মেয়ে আসে অদ্ভুত সমস্যা নিয়ে। সে এসে বলে সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে চায়। তারা যদি মেয়েটার ব্রেকআপ করিয়ে দেয় তাহলে সে 20 টাকা দেবে। এটা শুনে ইয়ন সমাধান করে দেয়। সে লিউলকে সাজিয়ে গুছিয়ে মেয়েটার সাথে পাঠিয়ে দেয় আর বলে সে যেন তার বয়ফ্রেন্ডের সামনে লিউলকে নিয়ে যায় আর বলে এই ছেলেটাকে সে ভালোবাসে, তাই সে ব্রেকআপ করতে চায়। মেয়েটাও ইয়নের কথা মতো সেটাই করে এবং খুব সহজেই তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। এদিকে বাড়িতে তখন আরেক অঘটন ঘটে যায়। একদল লোক এসে ইয়নের বাড়ি ভাঙচুর করে বলে এই জায়গাটা বন বিভাগের, তাই তারা এখানে থাকতে পারবে না। লোকগুলো ইয়নকেও তুলে নিয়ে যায়। গ্রামের একজন এই খবরটা লিউলকে গিয়ে জানালে লিউল সাথে সাথেই ঘোড়া ছুটিয়ে ইয়নকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। লিউল পৌঁছে দেখে তারা ইয়নকে বেঁধে রেখে মারধর করছে। এটা দেখে লিউলের মাথায় রাগ চড়ে যায়। সে একাই 4 জনকে মেরে তক্তা বানিয়ে দেয়। যদিও একজনের তরবারির আঘাতে সে নিজেও কিছুটা আহত হয়। ইয়ন নিজের কাপড় ছিঁড়ে লিউলের ক্ষতস্থানে বেঁধে দিতে গেলে লিউল তাকে আটকায় এবং বলে তোমার আর এই একটা মাত্র ভালো ড্রেস আছে, এটাও যদি আমার জন্য ছিঁড়ে ফেলো তাহলে কি পরবে? লিউল ইয়নের হাত ধরে বলে আমার জন্য বাড়িতে অপেক্ষা করো, আমি শীঘ্রই ফিরে আসব। এই বলে সে লোকগুলোকে আবার ধাওয়া করে। লিউলের ফিরতে দেরি হয় ইয়ন খুব চিন্তিত হয়ে পড়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পরে লিউল ফেরা মাত্রই ইয়ন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে লিউলের ক্ষতস্থানে চিকিৎসা করে ব্যান্ডেজ করে দেয়। তারপর রাতে দুজন পাশাপাশি ঘুমিয়ে পড়ে।
সকালে ঘটে আরেক ঝামেলা। মেয়র তার লোকজন দিয়ে লিউলকে মারামারি করার অপরাধে গ্রেফতার করে নিয়ে যায়। সে লিউলকে টর্চার করা শুরু করে, যদিও ঠিক মুহূর্তে পুলিশ চলে আসে এবং দুর্নীতির দায়ে মেয়রকেই গ্রেফতার করে নিয়ে যায়। আসলে লিউইলি পুলিশ অফিসারের কাছে মেয়রের ব্যাপারে অভিযোগ লেটার পাঠিয়েছিল। সেটার উপর নির্ভর করে তারা ইনভেস্টিগেশন করে জানতে পারে মেয়র 3 বছর ধরে দুর্নীতি আর মানুষের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাই মেয়রকে গ্রেফতারের পরে পুলিশ অফিসার লিউলকে ধন্যবাদও জানায়। মেয়রের গ্রেফতারে গ্রামবাসী খুব খুশি হয়। লিউল চলে যায় বাজারে। সে বাজার থেকে নিজের উপার্জন করা টাকায় ইয়নের জন্য একজোড়া খুব সুন্দর স্যান্ডেল কেনে। কিন্তু ঠিক এই সময়ে ইয়নের ভাই শিউকে হাওয়ান লিউলকে দেখে ফেলে আর বুঝে যায় তাদের ক্রাউন প্রিন্স এখনো বেঁচে। প্রধানমন্ত্রী কিম নির্দেশ দিয়ে রেখেছিল, যদি ক্রাউন প্রিন্স বেঁচে থাকে আর তারা যদি তাকে খুঁজে পায় তাহলে তৎক্ষণাৎ যেন তাকে মেরে ফেলা হয়। তাই শিউক হাওয়ান লিউলকে ফলো করা শুরু করে। লিউল একটা ক্ষেতের মাঝে ইয়নের মুখোমুখি হয়। সে স্যান্ডেলগুলো ইয়নকে দিতে যাবে, এমন সময় একটা তীর তার দিকে ছুটে আসে। তীর গায়ে এসে লাগার আগেই লিউল সেটা বুঝে যায় এবং ইয়নের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে সেফলি সরে যায়। হাওয়ান দ্বিতীয় তীরটা ছোড়ার আগেই তার বোন ইয়নকে দেখতে পায় এবং লুকিয়ে পড়ে। প্রিন্সের সাথে নিজের বোনকে দেখে হাওয়ান খুবই অবাক হয়। সে আড়াল থেকে তাদের দেখতে থাকে। ইয়ন আর লিউল কিছুক্ষণ লুকিয়ে বসে থাকে। তারপর লিউল ইয়নের জুতাগুলো খুলে ছুঁড়ে ফেলে দেয়। তারপর নতুন জুতাগুলো ইয়নকে বের করে দেয়। লিউলের এই কেয়ারিং দেখে ইয়ন কি বলবে বুঝতে পারছিল না। সে শুধু লজ্জা মাখা চোখে লিউলের দিকে তাকিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে দুজনই বাড়ি ফিরে আসে। ইয়নের সাথে লিউলের কি সম্পর্ক জানার জন্য হাওয়ান গ্রামে ঢোকে এবং দুজনকে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করে। হাওয়ান যখন জানতে পারে ইয়ন আর লিউল দুজনে স্বামী স্ত্রী আর লিউল তার সব স্মৃতি ভুলে গেছে, তখন সে কনফিউজড হয়ে যায় যে সে এখন কি করবে। একে তো সে লিউলকে মেরে ফেলতে চায়, কিন্তু অপরদিকে সে নিজের বোনকেও বিধবা বানাতে পারবে না। তাই সে তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন রাতে হাওয়ান ইয়নের সাথে দেখা করতে আসে। সে ইয়নকে ব্যাগপত্র গুছিয়ে নিতে বলে, কারণ সে ইয়নকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চায়। কিন্তু ইয়ন বলে সে এই গ্রাম ছেড়ে হুট করে চলে যেতে পারবে না। এই গ্রামে সে বড় হয়েছে, এখানে তার পালিত বাবা রয়েছে, আর এখন তো সে বিবাহিত, তাই এখান থেকে সে কিভাবে চলে যাবে। হাওয়ান ইয়নকে ভাবার জন্য 10 দিনের সময় দেয়, তারপর সেখান থেকে চলে যায়। ইয়ন ঘরে ঢুকতেই লিউল তার সাথে রোম্যান্স করার চেষ্টা করে, কিন্তু ইয়ন তাকে থামিয়ে দিয়ে বলে যতদিন না লিউল নিজের পরিচয় মনে করতে পারছে এবং উপলব্ধি করতে পারছে সে ইয়নকে ভালোবাসে, ততদিন তাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। এটা শুনে লিউল নিজের পরিচয় খুঁজতে বেরিয়ে পড়ে। সে পাশের গ্রামে চলে যায় যেখানে ওনডিউক থাকতো। সে ভাবে সে যদি ওনডিউক হয় তাহলে নিশ্চয়ই সেখানে তাকে কেউ চিনবে। এদিকে রাজদরবারে ইয়নের গ্রামের সেই মেয়রের ধরা পড়ার ব্যাপারে কথাবার্তা চলছিল। তারা এটাও জানতে পারে ওনডিউক নামের কেউ একজন মেয়রকে ধরিয়ে দিতে সাহায্য করেছে। তারা ওনডিউককে না চিনেই ধন্যবাদ জ্ঞাপন করে। তারপর এই গ্রামে নতুন একজন মেয়র অ্যাপয়েন্ট করার ব্যাপারে আলোচনা শুরু হয়। সবার সম্মতিক্রমে ডিটেকটিভ জাং জে হুনকে নতুন মেয়র হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়। অন্যদিকে পাশের গ্রামে গিয়ে লিউইল জানতে পারে তাকে যে ওনডিউক নামে পরিচয় দেয়া হচ্ছে সে আসলে ওনডিউক না। এটা জানতে পেরে সে সোজা ইয়নের কাছে চলে আসে এবং বলে আমি ওনডিউক না। ইয়নও এবার সত্যটা স্বীকার করে নেয় সে সত্যি ওনডিউক না। তখন লিউইল জানতে চায় সে আসলে কে। ইয়ন বলে আমি জানি না তুমি কে। বিয়ে না করার অপরাধে আমাকে শাস্তি দেওয়া হয়েছিল, তাই শাস্তি থেকে বাঁচতেই আমি কিছু না ভেবেই তোমাকে বিয়ে করে ফেলেছিলাম। এটা শুনে লিউল আপসেট হয়ে বাইরে চলে যায়। সকালে ইয়ন তার পালিত বাবাকে জানিয়ে দেয় সে লিউলকে সব সত্যি জানিয়ে দিয়েছে। আর তাছাড়া ইয়ন সিদ্ধান্ত নিয়েছে সে তার ভাইয়ের সাথেই চলে যাবে, আর যাবার আগে সে সুদখোরের ঋণটা পরিশোধ করে যাবে। এই জন্য ইয়ন জঙ্গলে ঔষধি গাছ সংগ্রহ করতে চলে যায়। কিছুক্ষণ পর লিউল ঘুম ভেঙে জানতে পারে ইয়ন জঙ্গলে গেছে, তাই সেও ইয়নের খোঁজে জঙ্গলে যায়। সে জঙ্গলে গিয়ে দেখে ইয়ন পানিতে নেমে খুব মজা করছে। এটা দেখে লিউল রাগ করে বাড়ি ফিরে আসে। ইয়ন বাড়ি ফিরলে লিউল তাকে বলে সে জানতে চায় ইয়ন তাকে কতগুলো মিথ্যা কথা বলেছে। সে ইয়নকে জিজ্ঞাসা করে চেরি গাছের নিচে দাঁড়িয়ে বিয়ের প্রতিশ্রুতির যে গল্প ইয়ন তাকে বলেছিল সেটা সত্যি নাকি মিথ্যা। ইয়ন স্বীকার করে নেয় সেটা মিথ্যা ছিল। তখন লিউল জিজ্ঞাসা করে এই ওনডিউক লোকটা আসলে কে, তার সাথে কি সত্যি ইয়নের বিয়ের কথা ছিল। ইয়ন জানায় সে ওনডিউককে কখনো দেখেনি, সে শুধু বাবার মুখে শুনেছিল নদীর ওপারে এই নামে এক লোক থাকে।
সে কিনা ইয়নকে বিয়ের প্রপোজাল পাঠিয়েছিল, কিন্তু সে মিলিটারিতে চলে যাওয়ায় বিয়ের কথা আর আগায়নি। সব শুনে লিউল বলে, এতগুলো মিথ্যার ভেতরে শুধু একটা সত্যি আছে, আর সেটা হলো আমরা স্বামী স্ত্রী। এটা কখনো ভুলে যেও না। লিউলের কথা শুনে ইয়ন আর কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। পরের দিন জাং জেহন নতুন মেয়র হিসেবে গ্রামে এসে প্রথমেই সে আগের মেয়রকে ধরিয়ে দেওয়ার জন্য রাজার পাঠানো উপহারগুলো লিউইলের হাতে তুলে দেয়। লিউইল সেগুলো বাড়ি নিয়ে গিয়ে ইয়নের হাতে তুলে দেয় আর বলে যেন এগুলো দিয়ে তাদের ধারের সব টাকা পরিশোধ করে দেয়। তারপর লিউইল সিদ্ধান্ত নেয় সে হানইয়াং শহরে যাবে নিজের পরিচয় খোঁজার জন্য। ইয়নও তাকে বারণ করে না। সে লিউইলকে ব্যাগপত্র গুছিয়ে দেয়। লিউইল বেরিয়ে পড়ে তার নিজের পরিচয়ের খোঁজে। লিউইল যখন হানইয়াং শহরে ঘুরে বেড়াচ্ছিল তখন একজন সেনা তাকে দেখে ফেলে এবং তাকে মারার জন্য ফলো করে। ব্যাপারটা বুঝতে পেরে লিউইল তাকে ফলো করিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তারপর সেনা তাকে আক্রমণ করলে সে সেনাকে ডিফেন্ড করে এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? বলো আমি কে। এদিকে মেয়র গ্রামে ঘোষণা দেয় যে কোনো সমস্যা হলে তাকে যেন সবাই জানায়। কিন্তু যখন সবাই এসে মেয়রকে পানির সংকটের কথা বলে তখন আর মেয়র তাদের সমস্যা নিয়ে মাথা ঘামায় না। এতে ইয়ন বেশ রেগে যায়। সে মেয়রকে একটা শিক্ষা দেবে বলে ঠিক করে। যেহেতু কয়েক মাস আগে ভাইয়ের খোঁজে হানইয়াং শহরে গিয়ে তার জাং মানে নতুন মেয়রের সাথে দেখা ও পরিচয় হয়েছিল, তাই তাদের মধ্যে বেশ ভাব ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ইয়ন মেয়রকে একটা জায়গায় নিয়ে যায় এবং তার বানিয়ে রাখা ফাঁদে ফেলে দেয়। মেয়র পড়ে যায় বিব্রতকর পরিস্থিতিতে। সে বারবার ইয়নকে নির্দেশ দেয় তাকে ওপরে তোলার জন্য, কিন্তু ইয়ন তাকে ওপরে না তুলে বলে, এটা তোমার শাস্তি। লিউইলের শহরে যাওয়া 4 দিন হয়ে গিয়েছে। ইয়ন তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল। ইয়ন সারাদিন এদিক সেদিক কাটিয়ে সন্ধ্যায় যখন বাড়ি ফিরছিল তখন সে দেখে লিউইল ফিরে এসেছে। সে লিউইলকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার পরিচয় খুঁজে পেয়েছ? প্রশ্নের উত্তর না দিয়ে লিউইল সরাসরি ইয়নকে কিস করে দেয়। তাদের কিসের মধ্য দিয়েই অনেকদিন পরে হঠাৎ করে ঝুম বৃষ্টি নামে। রাজ্যের মানুষরা আনন্দে বৃষ্টি বিলাস করতে শুরু করে। লিউইল ইয়নকে টেনে একটা কুটিরে নিয়ে যায়। ইয়ন লিউইলকে জিজ্ঞাসা করে সে তার পরিচয় পেয়েছে কিনা। লিউইল জানায় সে এখনো পরিচয় পায়নি। লিউইল কিন্তু সত্যিই তার পরিচয় পায়নি, তবে একটা ব্যাপার তাকে খুব পেইন দিচ্ছিল। সে যখন সেনাটাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সেনা বলেছিল, আপনি এখন সবার কাছে মৃত, তাই এটা খোঁজার চেষ্টা করবেন না। যদি একবার আপনার বেঁচে থাকার কথাটা জানাজানি হয়ে যায় তাহলে অসংখ্য মানুষকে মরতে হতে পারে। সেনার কথার অর্থ লিউইল কিছুতেই খুঁজে পাচ্ছিল না। ব্যাপারটা নিয়ে সে ভেবেই পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক, রাতে লিউইল ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তাকে এক ভিন্ন মানুষ হিসেবে দেখা যায়। সে একদম দক্ষ, হাতে দড়ি বানাচ্ছিল। সে ঠিকভাবে কাঠ কেটেছে, এমনকি বোঝা ভর্তি করে ঘাসও কেটে নিয়ে আসে। এসব দেখে ইয়ন বেশ অবাক হয়। এদিকে মেয়র জাং আবার ইয়নের প্রেমে পাগল হয়ে উঠেছিল। সে তো প্রথমবার ইয়নকে দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। তখন ইয়ন অবিবাহিত ছিল, কিন্তু গ্রামে এসে দেখে এই 2 মাসের ভেতরেই সে বিয়ে করে ফেলেছে। তবুও মেয়র বারবার ইয়নের সাথে দেখা করার ছুঁতো খুঁজে বেড়াতো। এরই মধ্যে আবার লিওলো এটা জেনে যায় মেয়র তার বউয়ের সাথে ফ্লার্ট করছে। এমনকি ঘাস কেটে আসার সময় সে নিজেই মেয়রকে ইয়নের সাথে কথা বলতে দেখে। এতে সে জেলাস ফিল করে এবং ইয়নকে টেনে বাড়ি নিয়ে চলে যায়। পরের দিন মেয়র আবারও ইয়নকে নিয়ে ম্যাজিস্ট্রেটের কুকুর খুঁজতে বের হয়, কিন্তু লিউইল মাঝখানে চলে আসে আর ইয়নকে বাড়ি পাঠিয়ে দিয়েই নিজেই মেয়রের সাথে কুকুর খুঁজতে বেরিয়ে পড়ে। সে টেকনিক্যালি কুকুরটা মেয়রকে ধরে দেয় আর বলে মেয়র যেন তার বউয়ের পাশে আর ঘুরঘুর না করে। তারপর সে চলে আসে। রাজ্যে কোনোভাবে গুজব ছড়িয়ে পড়েছে ক্রাউন প্রিন্স নাকি এখনো বেঁচে আছে। এই কথাটা মেয়র জাংয়ের কানে এসেও পৌঁছায়। তার একজন লেডি ইনফর্মার তাকে কথাটা জানিয়ে দেয়। কথাটা জানার পর থেকেই মেয়রের লি ইউলকে সন্দেহ হচ্ছিল। যেহেতু সে একটা দুর্ঘটনার স্মৃতি ভুলে গিয়েছে, তাই হতেই পারে সেই ক্রাউন প্রিন্স। সে কখনো ক্রাউন প্রিন্সকে দেখেনি, কিন্তু সে ক্রাউন প্রিন্সের হাতের লেখা এবং ছাপ দেখেছে। তাই সে লিউইলের সুদখোরের সাথে করা কন্ট্রাক্ট পেপারটা চেক করে। এতে তার লিউইলের প্রতি সন্দেহ আরো বেড়ে যায়, কারণ তার হাতের লেখা হুবহু ক্রাউন প্রিন্সের মতোই ছিল। সে নিজে পরীক্ষা করার জন্য লিউইলকে ডেকে নিয়ে আসে, তারপর তাকে লিখতে বলে। কিন্তু লিউইল ব্যাপারটা বুঝে নেয়। সেভাবে মেয়র হয়তো তার পরিচয় বের করতে চাইছে, তাই সে হাতের লেখা চেঞ্জ করে ফেলে। আসলে লিউইলের মাথার ভেতরে সেই সেনাটার কথাই ঘুরপাক খেত। সে বলেছিল লিউইলের বেঁচে থাকার খবরটা জানাজানি হয়ে গেলে অসংখ্য মানুষ মারা যাবে, তাই সে আর চায় না নিজের পরিচয় সামনে আসুক।
তাছাড়া লিউইল ইয়নকে কথা দিয়েছে ইয়নের ভাই যখন ইয়নকে নিতে আসবে তখন সে ইয়নের সাথে চলে যাবে। যাই হোক, মেয়র লিউইলের হাবভাব দেখে আরো বেশি সন্দেহ করে ফেলে, তাই সে তার লেডি ইনফরমারকে আবারও খবর দিয়ে নিয়ে আসে। তারপর তাকে লিউইলের কাছে পাঠিয়ে দেয় যাতে সে তাকে ইন্টারোগেট করতে পারে। মহিলা লিউইলের কাছে গিয়ে তাকে কথার ছলে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তাই মেয়র মহিলাকে লিউইলের একটা স্কেচ আঁকতে বলে। মহিলা স্কেচ এঁকে দিলে মেয়র সেটা নিয়ে হানিয়াং শহরে চলে যায়। সেখানে গিয়ে একজন পুলিশ অফিসারকে স্কেচটা দেখালে সে বলে এটা ক্রাউন প্রিন্সের স্কেচ। অবশেষে মেয়র জাং বুঝতে পারে তার সন্দেহই সঠিক। গ্রামে স্মৃতি ভুলে ঘুরে বেড়ানো ছেলেটাই এই রাজ্যের ক্রাউন প্রিন্স। মেয়র কথাটা গিয়ে প্রধানমন্ত্রী কিমকে জানায়। কথাটা শোনা মাত্রই প্রধানমন্ত্রী কিম দলবল নিয়ে লিউইলকে ধরতে বেরিয়ে পড়ে। এদিকে লিউইল, ইয়ন আর ইয়নের বাবা ব্যাগপত্র গোছাচ্ছিল চলে যাবার জন্য, কিন্তু তারা কোথাও যাওয়ার আগেই প্রধানমন্ত্রী কিম সৈন্যদের নিয়ে তাদের কাছে পৌঁছে যায়। যদিও ইয়নের ভাই হাওয়ান সেখানে উপস্থিত ছিল বলে সে ইয়নকে তুলে নিয়ে পালিয়ে যায়, কিন্তু সেনারা লিউইলকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারপর প্রধানমন্ত্রী কিম বেরিয়ে এসে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে চিনতে পারছেন? লিউইল উল্টো জিজ্ঞাসা করে, কারা আপনারা? তখন প্রধানমন্ত্রী কিম সহ সব সেনারা লিউইলের সামনে ঝুঁকে বসে সম্মান দিয়ে বলে, আপনি আমাদের ক্রাউন প্রিন্স আর আমরা আপনার গোলাম, আমাদের সাথে প্যালেসে ফিরে চলুন। তারা লিউইলকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজপ্রাসাদে লিউইলের সৎ ভাই সিওয়ানকে নতুন ক্রাউন প্রিন্স বানানোর অনুষ্ঠান হচ্ছিল। ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী কিম লিউইলকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তারপর যখন সবাই লিউইলকে দেখে তারা হতভম্ব হয়ে যায়। মৃত মানুষ ফিরে এলে মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। রাজা নিজের সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। এদিকে ইয়ন সকালে জ্ঞান ফিরে যখন দেখে সে অন্য কোথাও রয়েছে, সে লিউইলের জন্য চিন্তিত হয়ে পড়ে আর অস্থির হয়ে বেরিয়ে যেতে চায়। তখন তার ভাই হাওয়ান তাকে আটকে বলে তার লিউইলকে ভুলে যেতে হবে, কারণ সে হলো ক্রাউন প্রিন্স আর প্রধানমন্ত্রী কিমের জামাই, যেই কিম তাদের বাবাকে হত্যা করেছিল। এটা শুনে ইয়ন দিশেহারা হয়ে পড়ে। দূর থেকে তাদের কথাবার্তা মেয়রও শুনে ফেলে। আসলে গতরাতে যখন ইয়নকে তুলে আনা হচ্ছিল সে তখন হাওয়ান ও তার লোকজনকে দেখে ফেলে এবং তাদের ফলো করে এখানে চলে আসে। যাই হোক, লিউইলের তখনও কিছু মনে পড়েনি, তাই প্রধানমন্ত্রী কিম তাকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল সে সেভাবেই কাজ করছিল। স্মৃতি ভুলে যাওয়ার সুযোগ নিয়ে কিম লিউইলের ক্লোজ হয়ে যায়। প্রথমে সে লিউইলকে হত্যার চেষ্টা করলেও এখন সে লিউইলকে বাঁচাতে চায়, কারণ লিউইলের তো মনেই নেই যে ক্রাউন প্রিন্সের গর্ভের সন্তানটা তার না। তাই কিম তাকে বিশ্বাস করায় এই সন্তানটা তারই, আর এই সন্তানটা যোগ্য না হওয়া পর্যন্ত যদি লিউইলই রাজ্যের রাজা হয়ে থাকে তাহলে সবকিছু কিমের কন্ট্রোলেই থাকবে। তাই সে লিউইলের খাস বান্দা হবার চেষ্টা করে। এরই মধ্যে আবার একদিন মেয়র লিউইলের সাথে দেখা করতে যায় এবং গ্রামে তাকে চিনতে না পেরে খারাপ ব্যবহার করায় ক্ষমা চায়। লিউইল তাকে ক্ষমা করে দিয়ে ইয়নের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ সে ইয়নকে বিদায় জানিয়ে আসতে পারেনি। ইয়ন তার ভাইয়ের সাথে কোথায় আছে সেটা মেয়র তাকে জানিয়ে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। ইয়ন আর লিউইল দুজনই দুজনকে ভীষণ মিস করছিল। একদিন লিউইল আর থাকতে না পেরে ইয়নের খোঁজে বেরিয়ে পড়ে। সে সোজা সেখানে গিয়ে উপস্থিত হয় যেখানে ইয়ন আছে, কিন্তু ইয়ন তাকে দেখা মাত্রই লুকিয়ে পড়ে। সে আর লিউইলের মুখোমুখি হতে চায় না। লিউইল ইয়নকে ঘরের ভেতরে গিয়ে খুঁজতে থাকে। এই সুযোগে ইয়ন পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সে লিউইলের কাছে ধরা পড়ে যায়। লিউইল ইয়নকে বলে, আমি তোমাকে মিস করছিলাম। ইয়ন নিজের আবেগ দমিয়ে রেখে বলে, আপনি এখানে এসেছেন এটা কি ক্রাউন প্রিন্সেস জানে? আপনি বিবাহিত, প্রিন্সেস নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে, তাই আপনি প্যালেসে ফিরে যান আর ভুলে যান আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছিল। এটা বলে ইয়ন সেখান থেকে দ্রুত সরে যায় এবং আড়ালে গিয়ে কাঁদতে শুরু করে। লিউল হতাশ হয়ে একা দাঁড়িয়ে থাকে। তখন মেয়র জাং সেখানে চলে আসে এবং লিউলকে প্যালেসে ফিরিয়ে নিয়ে যায়। প্যালেসে গিয়ে জাং লিউলকে একটা খাম দেয় আর বলে, এটা একটা ধাঁধা যেটা চাইনিজ ভাষায় লেখা আছে। আপনার ওপর অ্যাটাক হবার আগে আপনি এটা আমার কাছে পাঠিয়েছিলেন। এটাতে আপনাকে যে খুন করতে চেয়েছিল তার ডিটেইলস আছে, কিন্তু এই ধাঁধাটা আমি সলভ করতে পারিনি। এই ধাঁধা শুধু আপনার পক্ষেই সলভ করা সম্ভব, আর এই ধাঁধাটা সলভ করলেই আপনি আপনার শত্রুদের খোঁজ পেয়ে যাবেন। খামটা নিয়ে লিউইল দিশেহারা হয়ে বসে থাকে। এদিকে ইয়ন পালিয়ে অন্য কোথাও যাওয়ার বদলে হঠাৎ সিদ্ধান্ত বদলে হানিয়াং শহরে, মানে যেখানে লিউইল থাকে, সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার পালিত বাবাকে নিয়ে শহরে ঢুকতে গেলে গার্ডরা তাদের আটকে দেয়। তখন জাং এসে তাদের ভেতরে ঢোকার পাশ করে দেয়, এমনকি সে তার পরিত্যক্ত বাড়িতে তাদের থাকার ব্যবস্থাও করে দেয়। তারপর সে লিউলকে গিয়ে জানায়
যে ইয়োন এখন এই শহরেই আছে। লিউল ইয়োনের শহরে আসার ব্যাপার শুনে জাংকে নির্দেশ দেয় সে যেন ইয়োনের গতিবিধির ওপর নজর রাখে। এদিকে প্রধানমন্ত্রী কিম কোনো একজনকে একটা মূল্যবান পাথর উপহার দিয়ে রাজ্যে যুদ্ধ লাগানোর জন্য ষড়যন্ত্র করে। অন্যদিকে ইয়োন আর লিউল দুজনই দুজনের ভাবনাতে বিভোর। এক রাতে লিউইল এক সেনার কাছে একটা ব্রিফকেস দেখতে পায়। সেটা খুলে সে ভেতরে তার ছোটবেলার কিছু জিনিসপত্র খুঁজে পায়। তার মধ্যে সে সেই হেয়ার ব্যান্ডটা খুঁজে পায় ছোটবেলায় ইয়োন যেটা চুল থেকে খুলে তার হাতে বেঁধে দিয়েছিল। হেয়ার ব্যান্ডটা হাতে নিতেই লিউইলের আবছা আবছা কিছু স্মৃতি মনে পড়ে যায়। সেই চেরি গাছটাকে তার মনে পড়ে, তাই সে দ্রুত সেই চেরি গাছের নিচে যায়। সেখানে গিয়ে দেখে ইয়োন দাঁড়িয়ে আছে। ইয়োনকে দেখা মাত্রই তার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। সেই ইয়োনকে তার ছোটবেলার নামে ডেকে বলে, তুমি আমার সেই ইয়োন ইস্যু না? লিউইলের মুখে ছোটবেলার নামটা শুনে ইয়োন হতবাক হয়ে যায়। সে ভাবে লিউইলের স্মৃতি কি তাহলে ফিরে এলো? ইয়োন জিজ্ঞাসা করে, আপনি আমার ছোটবেলার নাম কিভাবে জানলেন? লিউইল ইয়োনকে সেই হেয়ার ব্যান্ডটা দেখায় আর বলে, তুমি আমাকে ছোটবেলায় এটা বেঁধে দিয়েছিলে। ইয়োন লিউলকে বলে সেসব ভুলে যেতে, কিন্তু লিউইল তার কাছে গিয়ে বলে, তুমি আমার কাছ থেকে যতই দূরে পালিয়ে যাও না কেন, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। তারপর লিউইল চলে আসে প্যালেসে। এসে লিউইল সেই সেনাকে ডাকে যার কাছ থেকে সে ব্যাগটা পেয়েছে। সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তার ব্যাগ সে কিভাবে পেল। তখন প্রাণ বাঁচাতে সে স্বীকার করে নেয় প্রধানমন্ত্রী কিম তাকে অ্যাপয়েন্ট করেছে যাতে সে লিউইলের ওপর নজর রাখতে পারে এবং লিউইলের সমস্ত পুরনো জিনিস সরিয়ে ফেলে। আসলে কিম চায় না লিউইলের স্মৃতি আবার ফিরে আসুক। লিউইল এটা শুনে ভাবতে শুরু করে কিম আসলে চায়টা কি। এদিকে ক্রাউন প্রিন্সেস ইয়োনের ভাই হাওয়ানের সাথে একটা গোপন জায়গায় দেখা করে। হাওয়ানকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল, কারণ সে বুঝতে পারছে ক্রাউন প্রিন্সেসের গর্ভের বাচ্চাটা আসলে তারই। প্যালেসে থাকার সময় তাদের মধ্যে প্রেম হয়ে যায় এবং তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। ক্রাউন প্রিন্সেস জানিয়ে যায় তার বাবা সত্যিটা জানতে পারলে তাকে হয়তো কিছু বলবে না, কিন্তু হাওয়ানের মৃত্যু নিশ্চিত। হাওয়ানের সাথে দেখা করে ক্রাউন প্রিন্সেস চলে যাওয়ার পরে কিমের লোকেরা হাওয়ানকে ধরে কিমের কাছে নিয়ে যায়। হাওয়ান ভেবেছিল কিম হয়তো তার আর ক্রাউন প্রিন্সেসের ব্যাপারে জেনে গিয়েছে, কিন্তু দেখা যায় কিম এখনো কিছুই জানে না। বরং কিম হাওয়ানকেই দায়িত্ব দেয় তার মেয়ে অর্থাৎ ক্রাউন প্রিন্সেসের গর্ভে যে বাচ্চা আছে, হাওয়ান যেন সেই বাচ্চার বাবাকে খুঁজে বের করে এবং তাকে হত্যা করে। এটা শুনে হাওয়ান চোখ মুখ শক্ত করে বসে থাকে, কারণ কিম তো আর জানতো না তার মেয়ের অবৈধ প্রেমিক তার সামনেই বসে আছে। এদিকে মেয়র জাং তার মেয়র পদ ছেড়ে লিউইলের লাইব্রেরিয়ান হিসেবে যোগ দেয়, যাতে তারা দুজনে মিলে ধাঁধার রহস্য উদ্ঘাটন করতে পারে আর জানতে পারে কে লিউইলকে হত্যার চেষ্টা করছিল। অন্যদিকে হাওয়ান এবং ক্রাউন প্রিন্সেস দুজনের সত্যিটা প্রধানমন্ত্রী কিম জেনে যায়। কিমের অনুচরেরা তাদের ফলো করে জানতে পারে প্রিন্সেসের গর্ভে হাওয়ানের সন্তান। এটা জানার পরে কিম ক্রাউন প্রিন্সেসের সাথে দেখা করে এবং বলে সে সবকিছু জেনে গিয়েছে, তাই সে যদি তার কথা মতো না চলে এবং লিউইলকে কন্ট্রোলে রাখতে না পারে তাহলে কিম তার গর্ভের সন্তান এবং হাওয়ান দুজনকেই মেরে ফেলবে। মেয়েকে শাসিয়ে কিম বেরিয়ে যায়। রাতে লিউইল ক্রাউন প্রিন্সেসের সাথে দেখা করে আর বলে, আমার 100 দিনের জন্য স্মৃতি ছিল না। এই 100 দিন আমি অন্য একজন মেয়ের সাথে কাটিয়েছি, একসাথে এক ঘরে থেকেছি, আর সেই মেয়েটিকে আমি ভালোবাসি। এটা বলে সে ক্রাউন প্রিন্সেসের ঘর থেকে বেরিয়ে রাজার কাছে যায়। সে রাজাকে বলে, আমি জানতে পেরেছি প্রধানমন্ত্রী কিমই আমাকে মারার চেষ্টা করেছিল, তাই আমি তাকে নিজ হাতে শাস্তি দিতে চাই। রাজার কাছে অনুমতি নিয়ে লিউইল ইয়োনের কাছে যায়। সে ইয়োনকে বলে, আমি ছোটবেলায় তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তোমাকে বিয়ে করব। সেই প্রতিশ্রুতি আমি নিশ্চয়ই রাখব, তবে তার আগে আমার কিছু জরুরি কাজ আছে, সেগুলো আমার আগে সমাপ্ত করতে হবে। ততদিন আমার জন্য অপেক্ষা করবে। ইয়োনের কাছে বিদায় নিয়ে লিউইল তার ট্রাস্টের লোকজনকে নিয়ে সেই জঙ্গলে যায় যেখানে তার উপর অ্যাটাক হয়েছিল। সেখানে গিয়ে তার সেখানকার স্মৃতিগুলো মনে পড়ে যায়, এমনকি তার জন্য ডংয়ের করা স্যাক্রিফাইসের কথাও মনে পড়ে। এরই মধ্যে আবার ইয়োনের পালিত বাবা ডংয়ের ড্রেসগুলো লিউইলকে তুলে দেয়, যেগুলো লিউইল পরেছিল। ড্রেসগুলো বুকে জড়িয়ে ধরে লিউইল কাঁদতে থাকে, কারণ ডং ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। জঙ্গল থেকে লিউইল সোজা কিমের বাড়িতে যায়। সেখানে কিম নিজের ঘরে না থাকার সুযোগে সে কিমের কিছু কিছু জিনিস ঘেঁটে দেখে এবং কিমের প্রতি তার সন্দেহ আরো দৃঢ় হয়। এরই মধ্যে আবার কিম ঘরে চলে আসে এবং জিজ্ঞাসা করে বিনা নোটিসে হঠাৎ করে লিউইল এখানে কেন এসেছে। লিউইল বলে সে তার শ্বশুরকে দেখতে এসেছে আর সে এখন কিমের সাথে তরবারি প্র্যাকটিস করতে চায়। লিউইলের কথা অদ্ভুত লাগলেও কিম তার প্রস্তাবে রাজি হয়ে যায়। দুজনের মধ্যে শুরু হয় তরবারি লড়াই। লড়াইয়ের পরে লিউইল বুঝতে পারে কিমের টেকনিক এখনো আগের মতোই সলিড, তাই সে প্র্যাকটিস থামিয়ে দেয়।
তখনই একদল কালো কাপড় পরা লোক এসে তাদের সবাইকে অ্যাটাক করে। কিম তার ছেলের সাথে লিউইলকে সেফলি ভেতরে পাঠিয়ে দেয় আর নিজে লোকজন নিয়ে তাদের সাথে ফাইট শুরু করে। আর সেই সুযোগে লিউইল কিমের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে। একটা বদ্ধ ঘরে সে হাওয়ানকে পেয়ে যায়। হাওয়ানকে দেখে লিউইল চিনে যায় এই ছেলে সেদিন তাকে তীর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিল। সে হাওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি তাহলে কিমের অনুচারী? এই প্রশ্নের উত্তর না দিয়ে হাওয়ান পালানোর জন্য দৌড় দেয়। লিউইলও তাকে তাড়া করে। পালানোর সময় ইয়ন হাওয়ানের সামনে চলে আসে। তখন তাদের কথাবার্তায় লিউইল বুঝে যায় হাওয়ান ইয়নের ভাই। তাই সে আর হাওয়ানকে কিছু না বলে চলে যায়। হাওয়ানকে দেখে ইয়ন বুঝে যায় কিছু একটা ঝামেলা আছে। সে হাওয়ানকে জেরা করলে হাওয়ান সব স্বীকার করে নেয় যে সেই কিমের নির্দেশে লিউইলকে হত্যার চেষ্টা করেছিল। ভাইয়ের কথা শুনে ইয়ন হতবাক হয়ে যায়। হাওয়ান এটাও স্বীকার করে নেয় যে ক্রাউন প্রিন্সেসের গর্ভের সন্তানটা লিউইলের না, বরং তার। এসব শুনে ইয়ন টলতে টলতে বাইরে এসে মাথা ঘুরে পড়ে যায়। তারপর জাং আর ইয়নের পালিত বাবা এসে তাকে উদ্ধার করে। জাং ইয়নের পাশে বসে সেবা করে তাকে সুস্থ করে তোলে। পরের দিন হাওয়ান লিউইলের কাছে গিয়ে সব সত্যি স্বীকার করে নেয়, এমনকি ক্রাউন প্রিন্সেসের সাথে তার সম্পর্কের কথাও। এটা শুনে লিউইল প্যালেসে ফিরে ক্রাউন প্রিন্সেসকে কৌশলে রাতের অন্ধকারে বাইরে পাঠিয়ে হাওয়ানের কাছে পৌঁছে দেয়, যাতে তারা দূরে কোথাও চলে গিয়ে নতুন করে জীবন গোছাতে পারে। কিন্তু এই ইনফরমেশন কিম জেনে যায়। সে তার লোকজন নিয়ে পুরো জঙ্গল ঘিরে ফেলে এবং হাওয়ানকে মেরে ফেলে ক্রাউন প্রিন্সেসকে প্যালেসে ফিরিয়ে দিয়ে আসে। ক্রাউন প্রিন্সেসকে প্যালেসে দেখে লিউইল অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তোমার তো হাওয়ানের সাথে থাকার কথা। তখন সে জানিয়ে দেয় তার বাবা হাওয়ানকে হত্যা করেছে। এটা শুনে লিউইল কিমের কাছে চলে যায় এবং তাকে একটা জার্নাল দিয়ে বলে এটা সেই জার্নাল যেটা সে ধাঁধা সলভ করে পেয়েছে। লিউইল স্মৃতি ভুলে যাওয়ার আগে এটা লিখে রেখেছিল। এটাতে কিমের সকল কুকর্মের ব্যাপারে লেখা আছে, আর এসব কুকর্মের সাক্ষী দেবে কিমেরই মেয়ে ক্রাউন প্রিন্সেস নিজেই। এটা শুনে কিম একটুও বিচলিত না হয়ে বলে রাজ্যে যুদ্ধ লাগতে চলেছে, আর এই যুদ্ধের চক্রান্ত সেই করেছে, সেই সাথে সে ইয়নকেও অপহরণ করে নিয়েছে। তাই এখন লিউইলের সামনে দুটো অপশন, সে কি রাজ্য বাঁচাবে নাকি ইয়নকে বাঁচাবে। লিউইল রাজার কাছে পারমিশন নেয়, সে নিজেই যুদ্ধক্ষেত্রে যাবে। তারপর সে একাই ঘোড়া ছুটিয়ে বেরিয়ে যায়। গ্রামের মধ্যে সে অনেক মানুষকে মরে পড়ে থাকতে দেখে ঘোড়া থেকে নেমে আসে। তখনই কিমের কিছু লোকজন তাকে অ্যাটাক করে। সে তাদের সাথে ফাইট শুরু করে। এ সময় জাংও চলে আসে এবং লিউইলকে সাহায্য করে। তারা দুজনে মিলে সেনাদের মেরে ফেলে। এরপর আড়াল থেকে একজন একটা তীর ছুঁড়ে নোটিশ দেয় কিম তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে লিউইল তার দলবল নিয়ে কিমের সাথে দেখা করতে চলে যায়। কিমের লোকেরা তার উপর অ্যাটাক করতে যাচ্ছিল। তখন আড়াল থেকে লিউইলের তীরন্দাজরা কিমের লোকদের ওপর অনর্গল তীর ছুঁড়ে তাদের মেরে ফেলে। বাকিরা লিউইলের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু কিম থামে না। সে লিউইলের সাথে ফাইট শুরু করে। ফাইটের এক পর্যায়ে লিউইল তাকে হারিয়ে দেয় এবং বন্দি করার নির্দেশ দেয়, কিন্তু তবুও কিম তাকে অ্যাটাক করতে গেলে তীরন্দাজেরা তীর ছুঁড়ে তাকেও মেরে ফেলে। কিম মরে যাওয়ার পরে লিউইল ইয়নকে খুঁজতে বের হয়। সে গ্রামের ভেতরে ইয়নকেও খুঁজে পায়। ইয়নকে সে সাথে নিয়ে যেতে বললে ইয়ন তাকে প্রত্যাখ্যান করে এবং বলে প্যালেসে তার স্ত্রীর কাছে ফিরে যেতে। তখন লিউইল বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, আমি তোমার কাছে আবারও ফিরে আসব। তারপর সেখান থেকে সে চলে যায়। প্যালেসে ফিরে লিউইল দেখে তার বাবা সিংহাসন ছেড়ে অবসর নিচ্ছে। কিমের মৃত্যুর পর রাজা নিজেও অনুশোচনায় ভুগছিল, কারণ সেও তো অপরাধ কম করেনি। সিংহাসনের জন্য নিজের ভাই এবং স্ত্রীকে পর্যন্ত সে কিমকে দিয়ে হত্যা করিয়েছে। তাই এই পাপ সে আর বয়ে বেড়াতে পারছিল না। তাই সে লিউইলকে সিংহাসন ছেড়ে দেয়। দায়িত্ব পাবার পর লিউইল সভাসদদের নিয়ে আলোচনায় বসে, কারণ অনাবৃষ্টির সংকট এখনো কাটেনি। গত বছরের মতো লিউইল এবারও ঘোষণা দেয় রাজ্যের সব অবিবাহিত এবং সিঙ্গেল ছেলে মেয়েদের বিয়ে করতে হবে, না হলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। এদিকে ইয়ন শহর থেকে ততক্ষণে গ্রামে ফিরে গেছে। গ্রামে ফিরেই সে ক্রাউন প্রিন্সের ঘোষণাটা জানতে পারে এবং অন্যদের মতো তাকেও সরকারি অফিসে নিয়ে যাওয়া হয়, কারণ এখন তো সে সিঙ্গেল। এ সময় জাংও সেখানে পৌঁছে যায় এবং যাবার আগে লিউইলকে একটা চিঠি লিখে যায় যে সে ইয়নকে বিয়ে করতে যাচ্ছে। চিঠি পড়া মাত্রই লিউইল গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসলে জাং লিউইল আর ইয়নকে মিলিয়ে দিতে চাইছিল বলেই এই ফাজলামিটা করেছে। লিউইল গ্রামে পৌঁছে দেখে অবিবাহিত ছেলেমেয়েরা মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর ইয়নের সামনে জাং দাঁড়িয়ে। সে গিয়ে বাধা দিয়ে বলে সেও এখন সিঙ্গেল, তাই সেও এই গণবিবাহের অনুষ্ঠানে অংশ নেবে। কিন্তু ইয়ন জানিয়ে দেয় সে লিউইলকে বিয়ে করবে না। এই বলে সে চলে যায়। যাবার পথে ইয়ন পথের ধারে কিছু বই খুঁজে পায়। বইগুলো পড়ে দেখে এগুলো লিউইলের লেখা। সে ইয়নের প্রতি তার ফিলিংস এই বইতে লিখে রেখেছে।
তার প্রতি লিউইলের ফিলিংস দেখে সে আর থাকতে না পেরে দৌড়ে লিউইলের কাছে চলে যায়। লিউইলও এতক্ষণ ইয়নের অপেক্ষা করছিল। দুজন দুজনের কাছাকাছি এগিয়ে যায় আর একে অপরকে ভালোবেসে চুমু খায়। ওপর থেকে ছড়িয়ে দেয়া হয় চেরি ফুলের পাপড়ি। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়েই এই সুন্দর গল্পটি শেষ হয়। দর্শক, আজকের ড্রামাটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের এই ধরনের ড্রামা যদি ভালো লেগে থাকে তাহলে আমরা আবারও এরকম ড্রামা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই নিজেদের মতামত কমেন্টে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।